প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে। ভারতে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি টেলিফোনে সংযুক্ত করতে পেরেছি এবং তার সাথে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে আমি সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, আমি এই জীবনে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তবে তার মাঝে এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে একটি স্পেশাল সাক্ষাৎকার থাকবে, কারণ তিনি এই সাক্ষাৎকারে আমার প্রতি উত্তেজিত হয়ে যান এবং একসময় তিনি সংযোগটি বিচ্ছিন্নও করে দেন। এবং এই সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে এটাও বলতে শোনা যায় যে তারা যদি কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করে তাহলে আমার মতো সাংবাদিকরা নাকি বাংলাদেশে থাকতেই পারবে না। অর্থাৎ এখনো তাদের মাঝে কোনো ধরনের যে অনুশোচনা নেই, সেটা এই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে ধরা পড়ল। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আনকাট ওবায়দুল কাদেরের সাথে আমার এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি শোনা যাক। হ্যালো, ওবায়দুল কাদের বলছেন? আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব। ও, কোথা থেকে? আমি আমেরিকা থেকে। আমরা ওই যে নাগরিক টিভি, আমাদের একটা চ্যানেল যে আছে। আসসালামু আলাইকুম। গেল এক সপ্তাহ নানান চড়াই উত্তরের মধ্য দিয়ে পার হলো। এখন পরিস্থিতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াসের বিশেষ লাইভ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। হ্যালো, ওবায়দুল কাদের বলছেন? কে আপনি? আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব। ও, কোথা থেকে? আমি আমেরিকা থেকে। আমরা ওই যে নাগরিক টিভি, আমাদের একটা চ্যানেল যে আছে। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। জি জি আগেও চিন্তা করত, জি। তোমাকে আগেও আমি চিনতাম। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় আমার ভিডিও দেখেছেন। হ্যাঁ, দেখেছি। তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম, মানে খুব ভাইরাল হলো, একটা ইন্ডিয়ান গণমাধ্যমে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। এই যে বলা হচ্ছে যে আপনি 5 আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল, তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান। তো বাড়ি অ্যাটাক করছে তখন, এছাড়া উপায় কি ছিল? তো আপনি কি তাহলে বলতে চান যে সত্যটাকে কেন? মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে? হ্যাঁ, এটাও তো ঠিক। কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি, তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে, মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা। ওরা বলছে আপনার উপর রাগ ছিল, কিন্তু আপনার সামনে এসে আমাদের হাত পানি হয়ে গেছে। তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন। হ্যাঁ, ছিলাম। তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে? ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো, এটা কি বলা যাবে? এটা কি বলা যায়? আচ্ছা, তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদে পরে আমার জি আচ্ছা বলেন। যেভাবে তল্লাশি, বাড়িতে বাড়িতে অভিযান, আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি, এসব একবারে চরমে। তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্যা হয়ে পড়ছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়। ওষুধ খেলে আমি ভাবলাম যে অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর হলো। তো অনেক কিছু চিন্তা করে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে থাকবো না আর কি। তো এই যে 3 মাস যে আপনি থাকলেন, তো এই 3 মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ, এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল? কারণ আপনারা এই যে 15.5 বছরে যা করলেন, আপনার কি মনে হয় না যে এটা থেকে আপনাদের 15.5 বছরে পদ্মা সেতুও তো আমরা করেছি, 3.5 বছরে মেট্রো রেলও তো আমরা করেছি, 7.5 বছরে 15 বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো আমরা করেছি। কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা একটা আপনাদের ভুল ছিল?
কোনটা? মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন, কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে 18 সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন, 2024 একটা ডামি নির্বাচন করলেন। তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সেগুলো সিদ্ধান্ত ছিল? আলোচনার অপেক্ষা রাখে, সেগুলো চর্চা করার বিষয় আছে, আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে। কিন্তু আজকে কিন্তু আমরা যখন দেখি পৃথিবীর মোহাম্মদে দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয়। আমাদের দেশে অপোজিশনের যে চেহারা, সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগ্যালি করতে হয়, সেটা আমরা করেছি। তো এটা কিন্তু উন্নয়নকেও আমরা, দেশের মানুষ যা চায়, আজকে আপনি অপিনিয়ন পোল নেন, বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন, এবং শেখ হাসিনাকে আমরা চাই, এই কথা আজকে মানুষের মুখে হচ্ছে। ইলেকশনটা হলে বুঝবেন। না, কিন্তু এটা তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি সেটা বলছেন, কিন্তু মানুষ পাবলিক শেখ হাসিনাকে বলবে। কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতো না, দেশে থাকতেন, ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না? ন, আমি এটা মনে করি না। তখন তার বেঁচে প্রয়োজন ছিল, কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে। আচ্ছা, বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি, উনি তো আপোষ করেননি, উনি তো দেশেই থেকেছেন, উনি তো তাকে চিকিৎসাও করতে অসুস্থ দেননি। হয়ে করেন না। হ্যাঁ, কিন্তু উনি তো আপনাদের সাথে আপনি তো কম্প্রোমাইজ জ্ঞানী করলে কথা বলছেন। তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন, তো তিনি তো কম্প্রোমাইজ করেননি, কিন্তু আপনাদের নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন। কম্প্রোমাইজ করে যায়নি, তাকে বাঁচার দরকার ছিল, সেই জন্য চলে আসছে। কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন তখন আপনারা এমন এখন সবকিছু, বাংলাদেশে অপিনিয়ন পোল নেন, মানুষ কাকে সমর্থন করে, আমি সেই কথাই যাচ্ছি বারবার। আচ্ছা সেটা ঠিক আছে, এটা আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আমি আপনার সে দলের প্রতি কথা মানুষের সেভাবে সমর্থন। পাবো কেন? দেশে পাবলিক ওপিনিয়ন কোন জায়গা, এটা কি আপনি জানেন না? এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না, এটাই স্বাভাবিক। না, আমি কোনো দলেরই সমর্থক না, আমি আপনি যখন তো বায়াস, না, আমি কখনোই বায়াস না। when you are biased as a journalist, তখন আপনি ঢালাও অভিযোগ আচ্ছা করবেন। আচ্ছা, সাংবাদিক বলতে আপনারা এর কি, কোনো মানে নেই। সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না? এই যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা, বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো? তাদের কথা বাদ, আপনি নিজেই বায়াস, আমি সবার কথা তো বলছি না। আচ্ছা, আপনি আমাকে বায়াস বলেন? Biased লোক তো আছে। আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন, তাই না? আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি, তো সেজন্য আমি সে প্রশ্ন করে লাভ তো নেই, প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না, কারণ আমি আওয়ামী লীগের যে সেটি, সেটা আপনি প্রচার করতে পারবেন না। আমি অবশ্যই প্রচার করতে কথা পারবো, বলার জন্য বলছেন। এবং আমি যেটা কথা আপনার সাথে হ্যাঁ। হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন না, সেগুলো সেটা- সঠিক ছিল না? না, আমাদের আত্ম উপলব্ধি, আমাদের আত্মসমালোচনা থাকতে পারে, এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে ফিরব, এবং সেখানে আলোচনা করে ভুল হয়ে থাকে আমরা ভুল স্বীকার করব, সেটা দেশে বিদেশে বসে। কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ? কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকই বেশিরভাগই, কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না। আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয়? The sun rises every day, but the night before, তো আরেকটা প্রশ্ন করতে চাই, আরেকটা প্রশ্ন আপনাকে করতে এটা তো আপনি জানা, এটা ইংরেজিটার বাংলা, একটু ভাবেন। এ ধরনের অবস্থা থেকে we can get out of this মানে আপনার enemy position। হুম এখন আমরা যে অবস্থা আছি, we can get out of the gutter, হুম
আমি সেটাই মনে করি। না সেটা ঠিক আছে, আপনি আশাবাদী আপনি গাটারে পড়ে গেছেন, গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দ্য গাটার, ওই বিশ্বাসটা আপনার আছে, কিন্তু কথা হচ্ছে এই গাটারে আপনারা পড়লেন কেন? হ্যাঁ, এই I এই can এই- get এই- out of the gutter. হ্যাঁ, তো ওই উপলব্ধিটা কি আপনাদের হয় যে এই গাটারে পড়লাম কেন? গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে, ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে, অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে। তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব? আমি আপনাকে বলছি, মানুষ এখন কেন মনে করছে, এমন আন্দোলনে যারা অংশ নিছে, সেই জঙ্গি উত্থানে, তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে এই আন্দোলন সঠিক ছিল। মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না? সময় হলে দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্রয়ে We are- অনেক টাকার মালিক হয়ে We গিয়েছিল। are waiting with bated breath দেশে আসার জন্য। আচ্ছা, Bated breath আচ্ছা, তো এই যেটা আমরা আসবো। আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। এমনও ব্যবসায়ী ছিল, বসুন্ধরা গ্রুপের মালিক, সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি, মৃত্যুর পরেও থাকবো, কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আমি আপনাদেরকে একটা এভাবে কথা সমালোচনা বলি, হয়। তো আপনার কি মনে হয় আমি না যে এরা বারবার এই যে আপনাকে এত একটা কথা সুসময়ের বলছি। পাখি আপনারা তৈরি করেছিলেন, যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে, এটা কেমন লাগে আপনার কাছে? আপনার এই চেহারাটা, এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই? তখন আপনার খুশি হতে বলবো। মানে কি আপনারা আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন যে যারা সমালোচনা করছে? এখন একটু এসেন, একটা নিজের রাজনৈতিক একটা ক্যারেক্টার আছে, সেটা প্রকাশ ঘটাচ্ছে। না, আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি, আমি কিন্তু কোনো আমার ইউ আর নট জার্নালিস্ট, ইউ আর বায়াস, পার্সিয়াল জার্নালিস্ট। আচ্ছা, তাহলে বায়াসড কে না? ওই নাইমুল ইসলাম খানের মতো লোকরা? জার্নালিজমের একটা নিউট্রালিটি থাকে, এটা আচ্ছা। আপনার নাই। আপনি তো অ্যাটাক করতেছেন একটা পক্ষ হইয়া। ইউনুসের লোকেরা যেভাবে বলে, ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে, আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন। আচ্ছা, এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি? আর আমাদের দল নিষিদ্ধ, এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না। না দরকার কি আমার ইন্টারভিউ? না, তারপরে আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত, যে মানে আপনাদের কি মনে না, হচ্ছে আমার না যে জানার দরকার নেই। যে আপনারা জনগণের না, কাছে? I don't want to talk to you. আচ্ছা, আপনি প্রশ্ন করছেন, তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছেন। আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে জড়িত, সেটার প্রকাশ ঘটাচ্ছেন। প্রশ্ন এইভাবে করে না, একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না। আচ্ছা, শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই, তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না? আমি সে কথা জবাব দিয়েছি, শুনতে পাননি? আচ্ছা, আমরা যাই করব দেশে গিয়ে করব। আচ্ছা, ঠিক আছে, আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম। আপনি ভালো থাকবেন। তো তখন আর আপনার দেখা যাবে না। ও আচ্ছা, আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন আর কি, যে আমাদেরকে দেশে আসলে একদম না, শেষ- আমরা তো করবো না, আপনি নিজেই পালাবেন। ও আচ্ছা আচ্ছা, মানে মানে আপনাদের আপনি নিজেই পালান, মানে আপনাকে কঠিন আপনি কয়েকটা, যে জার্নালিস্ট, হ্যাঁ, আর নিজেই পালান। মানে আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে, মানে ওই আগের বাংলাদেশটাই কঠিন আপনারা? প্রশ্ন না, সত্যতামূলক প্রশ্ন, আচ্ছা কঠিন প্রশ্ন না। আচ্ছা, আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন, কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবেই আপনাকে প্রশ্নগুলো করলাম। উনি সংযুক্তি বিচ্ছিন্ন। সালামু আলাইকুম। গেল এক সপ্তাহ নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার হলো। এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা, যে কারণে আমিও ঠান্ডা মাথায় কিছু কথা বলি। ধরেন, আমরা গেল 10 মাসে এই সরকারের বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা করেছি, বিশেষ করে আসিফ নজরুল এবং ফারুকী। আমার মনে হয় বাংলাদেশে 99% মানুষের কেউই চায় না এই দুইজন মানুষ উপদেষ্টার পদে থাকুক। অনেক কারণ ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাট আমরা সামগ্রিকভাবে সরকারকে
সহায়তা করতে চেয়েছি। অনেকের কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় সরকারকে বেকায়দায় ফেলার জন্য এগুলো বলেছি। সেটা প্রমাণ হয়েছে সব শেষ যখন ডক্টর ইউনূসের পাশে কেউ ছিল না, তখন অন্তত আমি সহ বেশ কয়েকজন ছিল। আমরা দেশের বিশৃঙ্খলা চাই না। অনেক মানুষ, গতকালকে ভিপি নূর একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমরা বাইরে বসে থেকে কিছু ইউটিউবার ফেসবুকাররা নাকি দেশে নৈরাজ্য তৈরি করতে চাই। দেখেন, আমরা কি চেয়েছি গেল 10 মাসে? আমাদের যে দাবিগুলো ছিল, কি আমার উপদেষ্টা বানান এটা চেয়েছিলাম? আমার একটা কাজ দেন, অমুক ইয়ের জন্য টেন্ডার এগুলো না তো। আমরা চেয়েছি এই দেশে ভারতীয় যে আধিপত্য সেটা বন্ধ হোক। সন্তোষ, প্রথম আলোতে টিপু সুলতান, মতি, মাহফুজ, এরা সরব এই যে চক্র, যারা কিনা বাংলাদেশকে মিথ্যা জঙ্গি তকমা দেওয়ার জন্য 21শে আগস্ট থেকে শুরু করে রমনা, বটমূল সহ বিভিন্ন জায়গাতে এই যে নাটক সাজিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে সারা পৃথিবীর কাছে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে, এগুলোর বিচার চেয়েছি। এগুলোর বিচার চাইতে যাওয়ার কারণে আপনারা নিরীহ মানুষের উপরে সেনাবাহিনী, পুলিশ সম্মিলিতভাবে আপনারা করেছেন, হামলা করেছেন। আমরা এরকম চিত্র দেখতে চাইনি। আমরা চেয়েছি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব দোসররা আছে তাদেরকে সরান, সচিবালয়ের দোসররা আছে তারা সরান, পুলিশের কারা কারা আছে তাদেরকে সরান। আপনারা হত্যা মামলার আসামি পুলিশের যারা ছিল অনেককে আপনারা চাকরিতে গোপনে গোপনে চাকরিতে জয়েন করাচ্ছেন। আমরা এগুলি তো চেয়েছি, তাই না? আপনাদের খারাপ কিছু তো চাইনি, দেশের বিরুদ্ধে তো যাইনি। এখন এটা চাওয়ার কারণে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করলাম। এটা যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাটা যদি নৈরাজ্য হয়, তাহলে 5ই আগস্ট এই দেশে সবচেয়ে বড় নৈরাজ্য হয়েছে। সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন। অনেক উপদেষ্টার মুখ থেকে শুনেছি যে মপতন্ত্র বন্ধ করতে হবে। এই যৌক্তিক আন্দোলনকে আপনি যেদিন মপতন্ত্র উল্লেখ করে তারপরে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেদিনে আপনার পুরো সরকারটাই মপতন্ত্রের ফসল হিসাবে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। আপনি আর দাঁড়াইতে পারেন নাই, পারবেনও না। এই সরকার এই মুহূর্তে ইউনূসের যে সরকার, একটা ভঙ্গুর একটা সরকার। যেই শক্তি আমরা মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নাই। চাইলেও কিছু করতে পারেন, কোনো কিছুই। ন্যূনতম সংস্কারও যদি বিএনপি জামায়াত বলে যে আমরা চাই না, আপনার সেই ক্ষমতা নাই, আপনি এটা করবেন। কেন হলো এরকম? আমাদের যৌক্তিক দাবিগুলোকে আপনারা মব হিসাবে করেছেন। করতে হবে কেন? আমরা যে দাবিগুলো করেছি 5 তারিখের পরে, সেই দাবির জন্য মানুষকে মাঠে নামতে হবে কেন? আপনি ওই ফেনীতে যান, নুসরাত হত্যাকাণ্ড, আল্লাহর কসম করে বললাম, যদি নুসরাত হত্যাকাণ্ডের 1 তিল পরিমাণ কোনো ঘটনা সত্য হয়ে থাকে, জীবনে কোনোদিন ভিডিও করব না। 2022 সালে এটা নিয়ে অনুসন্ধান করেছিলাম, সেটা 5 তারিখের পরে আরও একবার দিয়েছিলাম। আমি ওইটা নিয়ে এখন থরোলি কিছু কাজ করছি, একদম ফিল্ডে গিয়ে তারপরে কিছু কাজ করছি। ওইটা সময় পাই না, আপলোড দিতে পারছি না, ফাইনাল করতে পারছি না কাজটা। উচিত ছিল না 5 তারিখের পরে এরকম চাঞ্চল্যকর কিছু ঘটনা যেগুলো জানে মানুষ। বাবুল আক্তার এখনো পর্যন্ত চাকরি ফিরে পায়নি। এখন পর্যন্ত এই কি বলে হুমায়ুন আজাদ, এই বদমাইশের মামলায় আলেমরা জেলে। এখন পর্যন্ত ওই কোথায় রমনা, বটমূল, কোথাকার কোন এই জঙ্গি নাটক টাটক এগুলির আসামিরা ইয়েতে বন্দি। 5ই মের ঘটনায় মামলায় আলেমরা বন্দি। বিএনপি জামাতের ছেলে পেলে এখন পর্যন্ত জেলখানায় বন্দি। কেন? এটার জন্য আন্দোলন করতে হবে? এটার জন্য আবার বিক্ষোভ করতে হবে, যমুনা ঘেরাও করতে হবে?
কেন করেন নাই? অনেক কিছু তো করতে পারেন। আপনারা নুসরাতকে কয়েক ঘন্টার ব্যবধানে জেল থেকে ছেড়ে দিতে পারেন। আপনারা মুন্নি শাহরে ধরার পরে 5 হত্যা মামলার আসামি মুসলেখা নিয়ে ছেড়ে দিতে পারেন। মানে এটা কি খেলা নাকি? যা মনে চায়, যেমন মনে চায় আপনার মন মতো করে আপনি চালাবেন, আর ওইভাবেই মানুষ হা করে দেখবে। আমরা এই 10 মাস যে ছোটোখাটো করেছে, যারা আমাদেরকে মনে করেছে আমরা এই সরকারের বিরুদ্ধে কাজ করেছি, এই গত 1 সপ্তাহে আমরা প্রমাণ করেছি যে যারা আমাদেরকে বলতো আমরা নৈরাজ্য তৈরি করতে চেয়েছি, তারাই ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি ন্যূনতম, ভাই আমি নির্বাচনের বিরোধীও না, বিএনপির বিরোধীও না, জামাতের বিরোধীও না, আমি চাই নির্বাচিত একটা সরকার। আমি কালকে নির্বাচন হলে আমি কালকেই খুশি। কিছু সংস্কার হওয়ার দরকার ছিল। কেউ যদি মনে করে যে আমরা সংস্কার চাই না, তাইলে আবার মনে করেন 2006 সালের মতো অবস্থা আসলো, মনে করেন বিএনপি আবার ক্ষমতায় আসবে, 5 বছর পরে শেষ হবে। বিএনপি নির্বাচন দেবে কিভাবে? বিএনপি যদি একজনকে সিইসি করে, সেটা জামাত ইসলাম মানবে না, আপনি মানাবেন কিভাবে? সংকট আবার আসবে। তাহলে সেই সংকটের জন্য আপনি করলেন কি? আমার কথা হলো, সংস্কার ইউনূস একা করুক আর সবাই মিলেমিশে করেন। করতে তো হবে সংস্কারটা, এটা ছাড়া তো যাইতে পারবেন না। নির্বাচন আমিও চাই, বিএনপির মতো আমিও চাই, নির্বাচন নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই সরকারের যে কাজগুলো, যেটা তাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো তাদের শেষ করতে হবে। তার আগে যদি আপনি নির্বাচন দেন, একটা দল ক্ষমতায় আসবে, সমস্যাগুলো আগের মতোই হবে। তো আমরা ইউনূসের পাশে দাঁড়িয়েছি কি, যে ইউনূস যদি নাকি এই মুহূর্তে না থাকে, তাইলে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে আমাদের এই দেশটা সংকটের মধ্যে পড়বে। যেই সুবিধাটা ভারত নেবে, আওয়ামী লীগ নেবে। আমরা এই কারণে চেয়েছি যে ইউনূস অন্তত এই সময়টাতে থাকুক, ইউনূসের পাশে এসে দাঁড়িয়েছি, প্রমাণ করেছি আমরা দেশের নৈরাজ্য চাই না। অথচ এই ইউনূস সরকার, আমার মতো একজন ব্যক্তি, আমি কয়েকবার এই সোশ্যাল মিডিয়াতেও বলেছি, আমার মামলাগুলো করে নাই, কেয়ার করি না। আমি মামলা নিয়ে আমি কিছুই করি না। অনেকে আমার মামলার কাগজ চায়, মানে আমার ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অনেকে চায়, ভাই দেন আমি মামলাগুলো করি। না, সরকারের করতে হবে এটা। আমি যদি কালকে দেশে যাই, এই আসিফ নজরুলের বাপের ক্ষমতা আছে, ও আমার পুলিশ দিয়ে জিজ্ঞেস করবে, ভাই আপনার মামলা কি কি আছে? ওর বাপের ক্ষমতা আছে, ও আমারে ধরে নিয়ে যাবে। এত সোজা না। কিন্তু উচিত ছিল এই সরকারের আমারে জিজ্ঞেস করা যে, ভাই তোমার মামলাগুলো কি? আমাদের কোনো অবদান নাই। এই যে সরকার এসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু করি নাই, কিছুই করি নাই, জিজ্ঞেসও করেন নাই। কেন করেন নাই? কারণ এই সরকার আসার পর থেকে কিছু কিছু মানুষজন তার প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই সরকারটাকে। এমনকি আমি ছাত্রদের ব্যাপারেও আমার অনেক অভিযোগ আছে। আপনাদের সাথে যারা মাঠে ছিল, তাদেরকে আপনারা অনেককে মাইনাস করে দিয়েছেন। এটা করার ঠিক হয় নাই। আমি মনে করি তাদের অভিশাপে আজকের এই অবস্থা। এগুলো ঠিক করা উচিত ছিল। তো অনেক অভিযোগ আছে। ইউনূস সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আপনাদের কাছে হাতে যে সুযোগটা এই সরকার, এই দেশের মানুষ দিয়েছে এই সরকারকে, সেই সুযোগটা কাজে লাগান। আমার মনে হয় গত 5 তারিখের আগ থেকে আজকে পর্যন্ত এই 10 মাসে যদি আমি হিসেব করি, তাহলে এই দেশের কোনো কিছুই চেঞ্জ হয় নাই। দুর্নীতি, লুটপাট বরং আগের চাইতে আরও বেশি হচ্ছে। এখন সমস্যাটা হয়েছে যে কয়দিন থাকবো, যা পাই তাই খাই, যে যারে দিয়া পারে। আওয়ামী লীগের কাছ থেকেও নেয়, বিএনপি, জামাতের, এরাও অনেকের কাছ থেকে আছে, ছাত্রদের মধ্যে অনেকে আছে। মানে দেশটা আসলে কারোরই না। মনে হয় এটা একটা ওই যে প্রবাসী স্ত্রীদের মতো বলে না, যে ওই যে কি সুন্দরী ভাবি কি পাশের গরিবের সুন্দরী বউ, গরিবের সুন্দরী বউর মতো অবস্থা। তো এখন এই যে গরিবের সুন্দরী বউরে নিয়ে যে যেমনে পারে টানাটানি করে খাচ্ছে, এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছিল। এখন আমরা যদি এগুলো নিয়ে কোনো কথা বলি, তাইলে এরে নিয়ে বললে এই নাখুশ, ওরে নিয়ে বললে ওই নাখুশ, না বললে যদি খুশি থাকেন তাহলে ভালো, বলবো না আস্তে আস্তে, সমস্যা কোথায়?
এখনো পর্যন্ত আমি তো ভাই কোনো গণমাধ্যম না। আমার হাতে যতগুলো নিউজের মানে অনুরোধ বলেন, পরামর্শ বলেন বা যেভাবেই বলেন, যতগুলো মানে লাইন আপ আমার হাতে, আমি পারি না। আমার নানান কাজ টাজ করে এইটার পিছনে সময় দিতে পারি না। ওইভাবে একটা নিউজ করতে আমার 15 দিন 20 দিন 1 মাস সময় লাগে, দেবো কেমনে? কিন্তু যে জিনিসগুলো আমার কাছে আসে, এটা আমার কাছে আসার কথা না। বাংলাদেশে ভাই এত শত শত গণমাধ্যম, আমার কাছে আসবে কেন? আমার একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল, আপনার টেলিভিশন আছে, পত্রিকা আছে, সেখানে কয় যায় দেয় না ভাই, আমাদের এগুলি শোনে না। এই ধরেন প্রথম আলোর নিয়ে সাজরে হকের যেই প্রোগ্রামটা, এটা তো আমার কাজ না। বাংলাদেশে অনেক ক্রাইম প্রোগ্রাম আছে, অনেক অনুসন্ধানী প্রোগ্রাম আছে, নিউজ আছে, আপনারা করে না তারা, এখনও আমাদের কাছেই আসে। তো এই যে অবস্থা চলছে, এটা যদি চলে, ডক্টর ইউনূস গত সপ্তাহে বিপদে পড়ার পরে আপনারা দেখেছেন না, অনেকেই কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে। কেউ যদি মনে করে এই দেশের মানুষ খুব স্মার্ট, এটা আমার মনে হয় আমার চাইতে তারেক রহমান অনেক ভালো জানে যে 5 তারিখের আগের থেকে 5 তারিখের পরে তার কাছে দেন দরবারের সংখ্যা কি পরিমাণে বেড়েছে। আমার মতো ক্ষুদ্র মানুষ হালকা টের পাই সারাদিন। এই যে 2 ফোন মনে করেন যে সামনে নিয়ে বসে আছি, মানে বেজেই যাচ্ছে আর কি। তো এই দেশে মানুষ খুব স্মার্ট, যখন দেখবে যে আপনি একটু সুবিধাজনক জায়গায় আছেন, আপনারা তেল মারবে, সুন্দর করে তেল দিবে। সুযোগটা যখন চলে যাবে না, এই লোকগুলি আপনার চোখের উপরে সব কিছু পাল্টাই দিবে। তো আমার মনে হয় সবার উচিত আওয়ামী লীগের এগুলোরও দেখে একটু শিক্ষা নেওয়া। যা হলো 15 বছরে, এই জুলাই আগস্টের যে আন্দোলনে যেভাবে তাদের পতন হলো, তাদের এখন যে পরিণতি, এটা দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদ, প্রশাসন, ব্যবসায়ী সবাই একটু হুঁশ ফিরবে। আল্লাহর ওয়াস্তে মাথা ঠান্ডা করেন ভাই, টাকা পয়সা কামাইতে পারবেন, এত পাগল হয়ে যায় না, এত বেহুশ হয়ে যায় না টাকা পয়সা কামানোর জন্য। যারা রাজনীতি করেন ভাই, আপনাদের জন্য এই দেশের নিয়মটাই এইভাবে করে দেওয়া আছে, কাঠামোটাই তৈরি করা। আপনি আপনার পকেটে টাকা ঢুকবে, টেনশন করেন, এত খাওয়ার জন্য পাগল হয়ে যান না, উতলা হবেন না। টাকা পাবেন, ধৈর্য ধরেন, দেশের স্বাধীনতাটা অন্তত অক্ষুণ্ণ রেখে তারপরে যা করার করেন। আমাদের নিয়ে যা মনে চায় বলতে পারবেন, অনেকের অনেক অভিযোগ থাকতে পারে। ভাই, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি নিজের জীবন দিতে হয়, এটা যেদিন প্রয়োজন হবে সেদিন দেখবেন ইলিয়াস সত্য কথা বলেছিল না মিথ্যা বলেছিল। কোনো স্বার্থটার্থ নিয়ে যদি নাকি কোনো কিছু করার চেষ্টা থাকতো, অনেক স্বার্থ নেয়ার অফার পেয়েছে এই গত 10 মাসে, সেখানে যায়নি। আল্লাহ যেন ওই রাস্তায় নাও নেয় কোনো দিন। তো আমি অত ক্ষমতাশালীও না, এটা হচ্ছে সমস্যা। কিন্তু আপনারা যারা ক্ষমতায় আছেন, যাদের কথায় অনেক কিছু হয়, যাদের সেই সুযোগ আছে, আপনারা যদি নাকি এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাইতে না চান, সেই পদক্ষেপ যদি না নেন, তাহলে এই দেশটা আসলে আলটিমেটলি থাকবে না। আমাদের রাজনীতিবিদ, আমরা দেখছি কয়েকজন রাজনীতিবিদের যে অবস্থা, বিশেষ করে সালাউদ্দিন যেভাবে উঠে পড়ে লেগেছে, এটা খুবই সন্দেহজনক। আরেকজন আছে গয়েশ্বরচন্দ্র রায়, 500 টাকার মাল। এই মাল আজ থেকে 3 বছর আগে আমার পরিচিত এক বিএনপি নেতা, সে বলছিল যে ভাই বিকাশে টাকা চায়, রিক্সা ভাড়া নাকি তার নাই। এই ধরনের মাল, এগুলোরে তো রয়ের তো ধরেন টাকা কোটির নিচে দেয় না, যা বলবে ও যদি বলে রয়েরে বলে 5 এটা দেও, 5 এটা দেবে। এই ধরনের লোকজন হইতে আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে। বিশেষ করে বিএনপি জামাত এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল, তাদেরকে যেন রক্ষা করে। আর ছাত্রদের প্রতি সবশেষ যে অনুরোধটা থাকবে, ভাই আপনারা বিএনপি জামাত এখন যতই মানে চ্যাটাং করুক না, 2 দিন আগে রাস্তায় বের হইতে পারে নাই, আপনাদের কারণে তারা বের হতে পেরেছে, আপনাদের প্রতি সম্মান আছে। আমারে বিএনপি কষ্ট পাক আর জামাত কষ্ট পাক, আমি আমার মৃত্যু পর্যন্ত আপনাদের প্রতি রেসপেক্টটুকু দেখায় যাব। যদি না আপনারা প্রথম আলো, ডেইলি স্টার আর এই ভারত আওয়ামী লীগ এদের কাছাকাছি না যান, সারা জীবন দেখা আসবে আপনাদের প্রতি রেসপেক্টটা। আপনার কাছে অনুরোধ, আপনারা প্রয়োজনে দল বাদ দিয়ে দেন, রাজনীতি বাদ দিয়ে দেন, তারপরে মানুষ যেই কথাগুলি বলতে যায়, যেই কথাগুলো বলার কারণে আপনাদের পেছনে সারা দেশের মানুষ নেমে এসেছিল, সেই কথাগুলো আপনারা আবার বলেন, সেই কাজগুলো আবার করেন, দেখবেন আপনাদের পেছনে মানুষ আবারও থাকবে। যা চান
ভাই রাজনীতি বড় জিনিস না। আপনার রাজনীতি করে ক্ষমতায় আসতে হবে এটা বড়। যদি মনে করেন আসলে মানুষের সেবা করতে চান, ভালোবাসা পাইতে চান, তাহলে আমার মনে হয় ওই জায়গায় আবার ফের নজর দেন। সেটা যদি করেন এই দেশের মানুষের ভালোবাসা আবারও পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।